সেই রেশ কাটতে না কাটতেই রোববার আবারও ঝটিকা মিছিল করেছে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো, হামলা চালানো আওয়ামী লীগ। আসলে দুঃখজনক ব্যাপার হলো 8 মাসের মাথায় এসে আমরা কি সেই পরিবর্তনটা আমরা প্রত্যাশা করেছিলাম যে সবাই মিলে আমরা এই দেশটাকে গড়বো, তেমন কি আলামত দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই আমার সাথে একমত আপনারা যে না, দেখতে পাচ্ছেন না। বরং অনেক ক্ষেত্রে হতাশা এই কারণে যে রাজনৈতিক দলগুলো আসলে কি করছে, সরকার কি করছে না, সরকারের উপর আস্থা আছে, সরকারের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট, অথবা রাজনৈতিক দলগুলোর উপর আপনারা সন্তুষ্ট। তো বাংলাদেশ থেকে কোনো লোক হবেও না আর আসবেও না, কিন্তু যে কোনো দল আসুক, যে কোনো লোক আসুক, এই বাংলাদেশের একত্তরের দল হাতে নিয়েই কাজ করতে হইব, বুঝছেন? বঙ্গবন্ধু যেগুলো কাজ করে গেছে অপূরণীয় কাজ। শেখ হাসিনা আসুক, এই বাংলাদেশটা সুন্দর করুক, করে আবার সাজাক। আমি আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই চীনে সফর করেছিলেন, সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতাদর্শের ঊর্ধ্বে থেকে বিশ্ব নেতৃবৃন্দ শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানের চোখে দেখেন। তুই ক্ষমতা দেখলো, রাজনীতি দেখলো, চেতনা দেখলো না, আহত দেখলো, সবই দেখলো, চিকিৎসা করালো না, মানে আমার মনে হচ্ছে গানটাই পারফেক্ট। কেন বললাম যে দেখেন, 17 বছর বয়সী হৃদয়ে গতকালকে মারা গেছে ছেলেটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তার বাবার দেওয়া বক্তব্যে ফুটে উঠেছে কিভাবে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে খাচ্ছে আমাদের এই ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে তারা। কেন দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই চীনে সফর করেছিলেন, সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতাদর্শের ঊর্ধ্বে থেকে বিশ্ব নেতৃবৃন্দ শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানের চোখে দেখেন। এই দৃশ্য দেখা গেছে চীন সফরে। বিশেষ সম্মান জানিয়ে দেশটির সরকার তাকে চীন সফরের আমন্ত্রণ জানায়। তার সম্মানে পাঠানো হয় বিশেষ বিমান। দেশটিতে পৌঁছার পর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তাকে। সফরকালে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এছাড়া ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হন। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন বহুমুখী। এ সফরে বেশ বড় ধরনের চমক দেখিয়েছেন তিনি। চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি। মোটা দাগে চীন সফরে বাংলাদেশ পেয়েছে সেদেশের সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। 2028 সাল পর্যন্ত কোটা ও শুল্ক সুবিধার পাশাপাশি আম রপ্তানির সুবিধাও। গত 6 বছর আগে শেখ হাসিনার আমলে বাংলাদেশ চীনে আম রপ্তানির জন্য আবেদন করেছিল, তবে তা কার্যকর হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরে তিস্তা প্রকল্পে সহায়তা বিষয়ক চুক্তিসহ 9টি চুক্তি ও সমঝোতা সই হয়। প্রধান উপদেষ্টার চীন সফরের পরপরই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় বিমস্টেক সম্মেলন। 2 বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। সম্মেলনে অংশ নেন বঙ্গোপসাগরের চারপাশের দেশগুলোর সরকার প্রধানরা। এখন প্রশ্ন হলো, বিমস্টেক সম্মেলন থেকে কি পেল বাংলাদেশ? বিমস্টেক সম্মেলনে দেনা পাওনার হিসেব করলে অনেক কিছু অর্জন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, বিমস্টেক সম্মেলনকালে মিয়ানমার সরকারের পক্ষ থেকে প্রায় 2 লাখ রোহিঙ্গার পরিচয় নিশ্চিতের ঘোষণা একটি মাইলফলক। এর আগে রাজনৈতিক সরকারগুলোর পক্ষ থেকে বহু চেষ্টা করেও যে কাজটি করতে পারেনি, ডক্টর ইউনূসের কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক ইমেজ এই সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। বাকি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার তৎপরতা অব্যাহত আছে বলে জানানো হয়েছে দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে।
বিমস্টেক সম্মেলনে সবচেয়ে আলোচিত বিষয় হলো ইউনুস মোদির বৈঠক। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। সেই সাথে সীমান্ত হত্যা কমিয়ে আনা, গঙ্গা ও তিস্তা নদীর পানি ব্যবস্থাপনায় ন্যায্যতা নিশ্চিত করা সহ অনেকগুলো অমীমাংসিত ইস্যু আলোচনা হয়েছে বৈঠকে। শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র নিয়েও সরব ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। 10 বছর আগের ছবি উপহার দিয়ে মোদিকে পুরনো বন্ধুত্ব মনে করিয়ে দিয়েছেন নোবেল বিজয়ী ইউনুস। এটা ছিল তার ব্যতিক্রমী কূটনৈতিক কৌশল। সবার কাছে এই ঘটনা প্রশংসা পেয়েছে। দেশের স্বার্থ রক্ষায় এর চেয়ে সুন্দর কূটনীতি আর কি হতে পারে। কূটনৈতিক দিক থেকে হিসেব করলে দেখা যায় বিমস্টেক সম্মেলনে 7 দেশের সরকার প্রধানের আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন দিক উন্মোচিত হয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হওয়ায় ভিসা সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনুস। তিনি বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি যেন টাইমিংও কমিয়ে আনা হয়, তাতে বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বেশি করে যেতে পারবে। থাইল্যান্ড বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। অন্যদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য কারিগরি সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনুস। নেপাল ও ভুটান থেকে কিভাবে বিদ্যুৎ আনা যায় তা নিয়েও তিনি আলোচনা করেন। চুপিসারে শুরু হলেও শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। একেবারে দারুণ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন, থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনীতির মোড় ঘোরানো এক অধ্যায়। এই দুটি সফরের প্রতিটি মুহূর্ত ছিল গঠনমূলক, প্রাসঙ্গিক আর প্রত্যাশা জাগানিয়া। সফর শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটা আঞ্চলিক নেতৃত্বের লাল কার্পেট। বাংলাদেশের জন্য দরজা খুলেছে কূটনীতি, বাণিজ্য ও পারস্পরিক আস্থা বিনিময়ের, যা পর্যটন, শিক্ষা, ব্যবসায়িক যোগাযোগে নতুন এক দুয়ার খুলে দিতে পারে। সুশাসন, কূটনীতি, অর্থনৈতিক সংহতি সব দিক থেকে ইউনুসের সফর যেন এক সুবাতাস। বাংলাদেশ এখন শুধু পথে নয়, গন্তব্যের কাছাকাছি। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। গেল 10 নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল পলাতক আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতার করা অবস্থানে ধোপে টেকেনি তাদের সেই ফাঁকা আওয়াজ। এরপর থেকে দীর্ঘদিন আর সেভাবে প্রকাশ্যে তেমন আসতে পারেনি তারা। তবে কখনো রাতের আধারে জয় বাংলা লেখা, আবার কখনো ভোররাতে ঝটিকা মিছিল করেছিল বিচ্ছিন্নভাবে। কিন্তু নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। ভারতে বসে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারও দলের নেতাকর্মীদের মাঠে নামার জন্য ফুসলাচ্ছেন, দিচ্ছেন একের পর এক অডিও বার্তা। ভারতে পলাতক শেখ হাসিনার সেই বার্তা শুনে অনেকে রাজপথেও নেমে আসছেন। গেল 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিন ভোরে খোদ রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিন বেশ কয়েকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই রেশ কাটতে না কাটতেই রোববার আবারও ঝটিকা মিছিল করেছে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো, হামলা চালানো আওয়ামী লীগ। রোববার সকাল 7:10 দিকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলটি রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মোরাদের নেতৃত্বে। বিভিন্ন সূত্র বলছে, ঈদের আগে ইফতার পার্টির নামে আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীরা গোপনে বৈঠক করেছেন। সেখানে বসে নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভারত, লন্ডন, আরব আমিরাত সহ অন্তত 5 দেশে গোপন বৈঠক করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। তো বাংলাদেশ থেকে কোনো লোক হবেও না আর আসবেও না, কিন্তু যে কোনো দল আসুক, যে কোনো লোক আসুক, এই বাংলাদেশের 71-এর দল হাতে নিয়েই কাজ করতে হইব। বুঝছেন, বঙ্গবন্ধু যেগুলা কাজ করে গেছে অপূরণীয় কাজ, খুব ভালো কাজ। এই কাজের ভিতরে যে বিউটি দিব তারাই মরব। বুঝছো, আমরা আশা করি, আগে আমরা যে সময় দেশ স্বাধীন হয়েছে পিছন থেকে মিছিল করছি সুঙ্গা দেয়া জয় বাংলা জয় বাংলা। আর ওখানে বর্তমানে 24 আন্দোলন করিয়া আর 71-এর আন্দোলনের লগে একটা জোড়া দিতেছ, এইটা হয় না। ছিল কি জানি, আমরা যখন হাওড়া যাই ধান কাটতে গেলে তখন মনে করো 8 ভাগে ধান কাটি। 8 ভাগে যখন ধান কাটি তখন 1 ভাগে আমরা পাই, 7 ভাগ পাই মালিকরার জায়গায় তাহে, তখন কিন্তু আমরা ধান কাটিয়া আবার আইসা বরণ লাগে। এটা কারণটা কি? কিন্তু এই সম্পদের মালিক আমরা না, আমরা শিখি কামলা, দিন মজুর। তা দিন মজুরের মতনই আমরা থাকতে হইব।
এই দেশটার ভালো কাজ কোনো ব্যক্তি করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য উনি থাকতে পারে নাই, ওই জন্য তাড়ানো হয়েছে, বুঝছো? তা আশা করি শেখ হাসিনা আসবে, এই বাংলাদেশ পূর্ণ আবার গইরা আবার মালামত করবে, আবার কাজ করবে, জনকল্যাণে চলবো, জনকল্যাণ নিয়ে কাজ করবে। এবং এই দেশটা একটা সাজানো গোজানো দেশ, এই দেশটারে কেলে কি ধ্বংস হইলো, সাজানো গোজানো দেশটারে ধ্বংস হয়ে যেতেছে গা। এই দেশটা যাতে ক্ষতি না হয়, এই দেশটা যাতে সেরকমভাবে যাতে আবার সাজানো গুছানো হয়। যেই আসুক, দেশের জায়গায় দেশ থাকবে, মন্ত্রী থাকতো না, হাজার হাজার মালিক আসবে, মালিক পাল্টাইবো, বুঝছে? মাটির জায়গায় মাটি থাকবো, হাজার হাজার মালিক পাল্টাইবো। কিন্তু মন্ত্রী আসবে, মন্ত্রী যাইবে, কিন্তু দেশের জায়গায় দেশ থাকবো। যারা যারা আসছেন থাকবেন, তারা দেশটা খুব সুন্দর করিয়া কল্যাণে কাজ করবেন। যেই আসবেন, আমরা আশা করি যে সামনের দিনগুলো যারা আসবেন তারাও যাতে সুন্দর সুস্থভাবে সুস্থ জ্ঞানে যাতে দেশটারে আপনারা যাতে মনে করেন পরিচালনা করেন। আচ্ছা, এবং কি গরিব দুঃখী মিন্নতর মানুষের প্রতি লক্ষ্য রাখবেন। এই দেশের মধ্যে 18 কোটি মানুষের ভিতরে হয়তো 3 কোটি লোক আছে ধনী, হ্যাঁ, আর মনে করেন বাদ বই 2 কোটি লোক আছে মুসলিম সাইডার, বাদ বই লোক হয়েছে গরিব লোক। এই গরিব লোকেরা তো কারো না কারো ভোট দেয়, তাহলে ভোট দেয় এরা তো বাংলাদেশের নাগরিক, এক নাগরিক হিসেবে তো মনে করেন হ্যাঁ এই দেশের মাটির তৈরি। তা আমি আশা করি বঙ্গবন্ধুর জয়যুক্ত হোক, শেখ হাসিনা আসুক, এই বাংলাদেশটা সুন্দর করুক, করে আবার সাজাক। আমি আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে, কালো চাঁদ কালো বৃষ্টি আবার উইরা যাবে, সোনালী সূর্য আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করব। অবশ্যই রাজনৈতিক বিষয়, আমার মনের মধ্যে যে ভাবনাগুলো এসে জড়ো হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার কোনো মতামত চূড়ান্ত না, কিন্তু আমি আমার এই ধারণা ভাবনাগুলো আমি ফেলে দিতে পারছি না। হয়তো আমার এই চিন্তা ভাবনাগুলো আপনারাও ভাবছেন, তা আপনারা যা ভাবছেন সেটা তো আমি জানতে পারছি না। আমি যেটা ভাবছি সেটা আমি প্রকাশ করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে একটু মিলায় নেবেন। মিলায় নেওয়ার দরকার এই কারণে, দেখেন, এই যে 5ই আগস্ট একটা অসাধারণ একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো। এই পরিবর্তনে আপনাদের সবারই একটা অংশগ্রহণ আছে, আছে না? কে নেই? বাংলাদেশের এমন কোনো বাসাবাড়ি আছে যে বাসাবাড়ি থেকে কোনো না কোনো সদস্য এসে অংশ নেয়নি? কোনো কোনো বাসায় আমি জানি যে পুরো পরিবার সুদ্ধা নেমে গেছে, যে একটা পরিবর্তন তারা চায়। কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার হলো 8 মাসের মাথায় এসে আমরা কি সেই পরিবর্তন, যেই পরিবর্তনটা আমরা প্রত্যাশা করেছিলাম যে সবাই মিলে আমরা এই দেশটাকে গড়ব, তেমন কি আলামত দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই আমার সাথে একমত আপনারা যে না, দেখতে পাচ্ছেন না। বরং অনেক ক্ষেত্রে হতাশা এই কারণে যে রাজনৈতিক দলগুলো আসলে কি করছে, সরকার কি করছে না, সরকারের উপর আস্থা আছে, সরকারের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট, অথবা রাজনৈতিক দলগুলোর উপর আপনারা সন্তুষ্ট। ফলে একটা হতাশা কিন্তু দিনকে দিন মানে বাড়ছে, বা এর পরিমাণটা বেশ গভীর হচ্ছে। সেই কারণে আমি বলছি যে আপনাদের, দেখেন, আপনাদের চিন্তা ভাবনার ফসল কিন্তু এই পরিবর্তন, আপনাদের চিন্তা ভাবনার ফসল এই বর্তমান সরকার। রাজনৈতিক দলগুলো কিন্তু মুখ্য ছিল না, ছিল আপামর জনসাধারণ। ঠিক অনেকটা মুক্তিযুদ্ধের মধ্যে, যতই সামনে সারিতে আওয়ামী লীগ থাকুক বা অন্য দল থাকুক, কিন্তু বাংলাদেশের জনগণ যদি মুক্তিযুদ্ধে অংশ না নিত তাহলে কি দেশটা স্বাধীন হইতো না? এই পরিবর্তনটা কত বছর পর এসে, 53-54 বছর পর এসে, ঢাকা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সকল মানুষ রাস্তায় নেমে আসছে। তারপর আমরা কিছু দুর্ভাগ্যজনক ঘটনা দেখছি। প্রথম দিকে যা ক্ষোভ বিক্ষোভগুলো প্রকাশ করছে মানুষ, কিন্তু তারপরও অব্যাহতভাবে এক ধরনের অনেকে একটা মব কালচারের মধ্যে নিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে হানাহানি ঘটাচ্ছে, অন্তর্বর্তী সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে, কিন্তু পারছে না। যে কাঙ্ক্ষিত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চাই যে একেবারেই দেশটা নিরাপদ হবে, সেই নিরাপদ কিন্তু হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু সাফল্য আছে, কিন্তু আমরা মানে মোটা দাগে বলতে গেলে সামনের দিনগুলো আমরা একটু অন্ধকার দেখছি। কেন দেখছি? নির্বাচন নিয়ে একটা অশান্তি আমাদের মধ্যে। রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ না থাকার কারণে একটি প্রধান রাজনৈতিক দল, তার বক্তব্য, তার চাওয়াটা কিন্তু আপনাকে প্রাধান্য দিতেই হবে, আপনি মানেন বা না মানেন। যেমন বাংলাদেশে কি আওয়ামী লীগ যুদ্ধ করে, তার নেতা কর্মী দিয়ে যুদ্ধ করে সে স্বাধীন করছে? করেনি, মানুষ যুদ্ধ করছে। কিন্তু যেহেতু ফ্রন্ট লাইনে ছিল আওয়ামী লীগ আসছে ক্ষমতায়। তো বাংলাদেশ চিন্তা করেন, যে যাই করুক না কেন, ধরেন আমিও লড়াই করছি, এখন আমি লড়াই করে আমি কি বলবো যে আমার এখন ক্ষমতা দাও? না, প্রধান দলকে, মুখ্য
মুখ্য হচ্ছে বিএনপি। এটা নিয়ে মতদ্বৈততা আছে, আমি জানি যে আপনারা বলবেন যে আরে ভাই আপনি বিএনপির দালালি করতেছেন। না, ওই যে ছাত্ররা, ওই নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, সার্জিস আলম, তারপরে যেমন এক এক করে আমি অনেকের নাম বলতে পারি, দরকার নেই, হাসনাত আব্দুল্লাহ, অনেকের নামই বলতে পারি। কিন্তু এই যে ছাত্র নেতারা, নেত্রীরা, তারা কারা ছিল? তারা আমজনতার অংশ ছিল। আমজনতা মানে কি? রাজনৈতিক দলগুলিরই প্রতিনিধি। তারা হয়তো সুনির্দিষ্ট রাজনৈতিক দল ছিল না, কিন্তু দেখেন তারা রাজনৈতিক দল পরে করলো, করাতেই আস্তে আস্তে কিন্তু ডিভিশনটা শার্প হলো। তাদের চাওয়া বিএনপির চাওয়া মিলছে না একেবারে। দেখেন, আপনার চিন্তা করেন, মুক্তিযুদ্ধের পর ছাত্রদের দল কোনটা ছিল বলেন তো? বলেন। জাসদ, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, তাদের নেতৃত্বেই তো রাজনৈতিক দল। তো তারা কারা? তারা তো ডাকসুর ভিপি। মুক্তিযুদ্ধের আগে তারা ছাত্রলীগের নেতা ছিল। তাদের একটা অংশ, দুটি সম্মেলন হলো, একটা অংশে শেখ মুজিবুর রহমান গেল, শেখ ফজলুল হক মনি তাদের নেতৃত্বে রমনার সরোয়ার দিতে শেখ মুজিব চলে গেল একটা অংশে, আর একটা অংশ ছাত্রলীগের সম্মেলন হলো, সেখান থেকে জন্ম হলো জাসদের। ঠিক যেমন এই ছাত্ররা আন্দোলন করলো, আন্দোলনের পরে তারা রাজনৈতিক দল গঠন করলো। এনসিপির সঙ্গে জাসদের এই অভ্যুদয়টা অনেকটা মেলে। আমি পুরোপুরি না মিললেও আমি বলছি যে কাছাকাছি মেলে। ঠিক একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্ররা যেমন একদিকে চলে, যে এখন এখানে যেমন এনসিপি করলো, ঠিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর, ঠিক ছাত্রদের একটা বড় অংশ, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল অংশটা তারা জাসদ সংগঠিত করলো। কিন্তু জাসদের সেই ইতিহাসটা কিন্তু ভালো হলো না। সেই ম্যাচুরিটি দিয়ে তারা পরিস্থিতি মোকাবেলা করতে পারলো না। এর মধ্যে তো ফ্যাসিজম ছিলই, একদলীয় বাকশাল, এটা একটা বড় কারণ ছিল। যাক, এখন এই অবস্থায়ও ছাত্রদের এই রাজনৈতিক দল করলো বটে, কিন্তু সেই দলটা কিন্তু তেমনটা জনপ্রিয় হলো না। তার মানে রাজনৈতিক দলের আসলে কোনো বিকল্প নেই, বিএনপিকে সাথে নিয়েই কাজটা করতে হবে। কিন্তু এটাও মনে রাখা দরকার, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে? জনপ্রিয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং দিনকে দিন তার যে পারফরমেন্স দেখেন, 2 দিন বিমস্টেক একদম ঘড়ির কাঁটা হিসাব করেন, আধা ঘন্টা উনি কোনো বিশ্রামে ছিল কিনা? সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত মিটিং করে তারপর চলে আসছে। ফুরসত নেই, টানা মিটিং করছে একের পর এক। এর মধ্যে চুক্তি করে ফেলছে। বাংলাদেশ থেকে যারা অর্থ লুপাট করে থাইল্যান্ডে ওদের দুর্নীতি দমন কমিশনকে ডেকে আনছে, বাংলাদেশের দুর্নীতি কমিশন নিয়ে একটা এমইউ স্বাক্ষর হয়েছে, কারণ অনেক পাচার টাকা সেখানে আছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাকে বলছে যে আমার দাও, ওই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়েছে। আপনি চিন্তা করেন, শেখ হাসিনা যদি থাকতো এই 2টা কাজ করতো? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বলতো যে আমার দাও, আমার টাকা হ্যাক হয়ে তোমার ওখানে গেছে, ওটা বের করে দাও। থাইল্যান্ডকে বলতো যে এরকম একটা চুক্তি সই করো, না, বলতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, করছেন। কেন? এটা হলো দেশপ্রেম। এবং তার পর্যায়ক্রমিক তার বক্তব্য, তার ক্যারিসমাটিক, ইলন মাস্ককে ফোন করা। এখন যেমন দেখেন, শুল্ক কমানোর ব্যাপারে সে বলছে যে ঠিক আছে আমি কথা বলবো আমেরিকার সঙ্গে সরাসরি, এবং উনি জানে কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে। ফলে এইরকম নেতৃত্ব কিন্তু আনপ্যারালাল এই মুহূর্তে, মানে ক্ষমতায়। এখন ক্ষমতায় আসার আগে তো আমি জানি না, আরো হয়তো অনেকের আছে ক্ষমতা। খলিলুর রহমানের মতন একজন লোক আমরা এখন চিনলাম, যে রোহিঙ্গা সমস্যা নিয়ে ডিল করতেছে, এটা ওটা করতেছে, অজিত দোভালের সঙ্গে কথা বলতেছে। তো মানে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখছি, দেখে দেখে কিন্তু বুঝতে পারতেছি না, আমাদের তো এরকম নেতাই দরকার। আপনি চিন্তা করেন, নরেন্দ্র মোদী মাইন্ড করবে বলে শেখ হাসিনা কখনো ওই তিস্তার পানি বন্টন চুক্তি আগে যা বলছে পরের দিকে আর বলতো না। সীমান্ত হত্যার কথা একেবারে উচ্চারণই করতো না। যেটা আমাদের নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে, ভাই এরা তো গরিব মানুষ, তারা এই গরু একটু এদিক ওদিক আনে, কিছু জিনিসপত্র এদিক দেয় ওই দিক দেয়, আমি এটাকে সাপোর্ট করছি না। কিন্তু যেসব দেশে অর্থনৈতিক দারিদ্রতা আছে, কষ্ট আছে, বেকারত্ব আছে, অভাব আছে, অনটন আছে, সেসব দেশে জনগণ তো এই টুকিটাকি করে। এটা বড় অপরাধ না, এটা বড় কোনো মারণাস্ত্র তারা বহন করতেছে না। পেটের দায়ে তারা এই কাজগুলি করতেছে, আর এই মানুষগুলোকে গুলি করে মারতেছে, পাখির মতো গুলি করে মারতেছে। এই কথাটা শেখ হাসিনা কখনো বলতে পারছে? বলেন, পারেনি। ওর বলার দরকার নাই, কারণ এইরকম পাখির মতন মানে মানুষ কেন, সীমান্তের লোক কেন, সারা বাংলাদেশ যদি মানুষ মারা যায় তার কিছু আসবে যাবে না, তার দরকার ক্ষমতা। উনি প্রধানমন্ত্রী, যেখানে যাবেন ফিরে এসে উনি সফল। আর ওই স্তবকের দল আছে সাংবাদিক, কুকুরের মতন ঘেউ ঘেউ করতে করতে চলে যায় গণভবনে, যে বসে থাকে, বসে থেকে প্রশ্নের নামে
আগে প্রশংসা করে তারপর প্রশ্ন করে। প্রশ্ন না, ওটা মানে শেখ হাসিনা যা চায় তাই বলে আর কি। আবার ওইগুলি কিছু ওই ওদের যে প্রেস উইং আছে প্রধানমন্ত্রীর অফিসের, ওরা আবার ওরা বিভিন্ন রকম এটা বলো তুমি, এটা বলো তুমি, বিভিন্ন নোট পাঠায়, তুমি এটা ভাগ ভাগ করে দেয়। কোনো পেশাদারিত্ব ছিল না। যাক, এই সমস্ত কথা বলতে গেলে মেজাজটা খারাপ হয়, আর এইদিকে না যায়। দেখেন, শেখ হাসিনা যেখানে ব্যর্থ সেখানে খুব অল্প সময়, 1 বছরও পার হয়নি, 8 মাসের মধ্যে ডক্টর ইউনূস সফল। তাহলে আমাদের কি লাগবে? আমাদের ডক্টর ইউনূসকেও লাগবে, সামনে আগাইতে গেলে ডক্টর ইউনূসকেও লাগবে, বিএনপিকেও লাগবে। এখন ইউনূসকে এবং বিএনপিকে মিলাই দিতে হবে। মিলায় কিভাবে আগামী সরকার পরিচালনা হবে? বলে তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে চলে যাব। উনি চলে যেতে চান, তো উনি চলে যেতে চাইলেও কি আমাদের উচিত হবে যে চলে যেতে দেওয়া? মানে আমি বলি যে ডক্টর ইউনূসকে দিয়ে শেখ হাসিনা 15 বছর দাম করে রাখলো, তার মেধা তার যোগ্যতার থেকে ব্যবহার করলো না, শুধুমাত্র ঈর্ষার কারণে। সে দেশ জাতির কথা ভাবলো না। কিন্তু ভাই, আমরা তো কারো নুন খাইনি। যদি নুন না খেয়ে থাকি, যদি দেশের কথা চিন্তা করি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের লাগবে না? ইউনূসকে লাগবে না? বলেন বলেন, বুকে হাত দিয়ে বলেন, লাগবে কিনা? লাগবে। তাহলে তাই যদি লাগে, তাহলে ইউনূসকে উনি যেতে চান, আমরা যেতে দিব কেন? আমরা বিএনপিকে উপেক্ষা করব কেন? বিএনপির মতন বড় একটি রাজনৈতিক দল, সেই দল যদি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তার সাংগঠনিক একটা চেইন আছে, এই রাজনৈতিক শক্তি লাগবে। এই রাজনৈতিক শক্তি লড়াই করছে গত 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে। কত মানুষ মারা গেছে, গুম খুন নির্যাতন কি পরিমাণ হয়েছে একবার কল্পনা করেন। আর আপনি ফুট করে বলবেন যে বিএনপি এখন চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, দখলবাজি করে, বিএনপি বাদ? নো, বাদ দেওয়া যাবে না। বিএনপিকেও লাগবে আমার, ডক্টর ইউনূসকেও লাগবে। এখন এই দুই লাগাটা কিভাবে এক করবেন, এটা আপনাদের দায়িত্ব। জনগণ থেকে আওয়াজ তোলার দরকার। জনগণ যদি আওয়াজ তোলে, রাজনৈতিক দলগুলো বাধ্য হবে। আমরা কাউকে যাইতে দিব না। আমার ছাত্রদেরকেও লাগবে। এই ছাত্রদের অবদান আছে, তারা বুক পাইতে দিছে, তারা জাতিকে দেখাই দিছে, আসো আমরা লড়াই করব। শেষ। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রগুলি দেখেন কি পরিমাণ লড়াই করছে। এরা কোনো দল করে না, ওরা দেশের স্বার্থে নামছে। ঠিক কিনা বলেন? কোন দল করছে? ওরা দল করে? কেউ দল করে না। ওরা রাজনীতি ঘৃণা করে। পরে দেখছে যে না, এটা তো শেখ হাসিনাকে সরাইতেই হবে, তখন সবাই নামছে। তাহলে আমার কি লাগবে? আমার ওই ছাত্রদের লাগবে, আমার বিএনপিকে লাগবে, বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলি লড়াই করছে, জামাতকে লাগবে। সবাইকে নিয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব। এই প্রতিজ্ঞা নিয়ে আওয়াজ তোলেন, ইনশাল্লাহ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। প্লিজ একটু চিন্তা করেন। দলীয় স্বার্থ বাদ দেন, ব্যক্তিগত স্বার্থ বাদ দেন। আমি এখন যেটা বললাম, মন থেকে বললাম, আমার চিন্তা ভাবনা, আমার একদম সদিচ্ছা থেকে বললাম। আমার সাথে যদি আপনার একমত হন অথবা দ্বিমত হন, প্লিজ লেখেন, যা খুশি লেখেন। আমাকে যদি গালাগালি দিয়েও লিখতে চান, লেখেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছি 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 রে নাহিদ ছি, ছি 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 রে সাজিস ছি। তুই ক্ষমতা দেখলো, রাজনীতি দেখলো, চেতনা দেখলো না, আহত দেখলো, সবই দেখলো, চিকিৎসা করালো না। ছি 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 রে ননে ছি। মানে আমার মনে হচ্ছে গানটাই পারফেক্ট। ছি কেন বললাম? যে দেখেন, 17 বছর বয়সী হৃদয়ে গতকালকে মারা গেছে। ছেলেটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তার বাবার দেওয়া বক্তব্যে ফুটে উঠেছে কিভাবে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে খাচ্ছে আমাদের এই ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে তারা। কেন দেখেন, আমরা তো তখন সাপোর্ট করছি নাকি? ভিডিও আছে ভাই চ্যানেলে, ফেসবুকের পোস্টটা এখনো লারি নাই, রয়েছে এখনো, প্রোফাইল পিকচার ঘাইটা আসা। গতকালকে আমি যে কথাগুলো বলছি, এই চেতনা বিক্রি করার মানে খাওয়ার কথা, এটা আসলে আমার বক্তব্য না। এটা হচ্ছে আমাদের অনলাইনে খুবই ভাইরাল, এবং এই আন্দোলনে যিনি সবচেয়ে বড় একজন ভূমিকা রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ, যে জুলাইয়ের চেতনা বিক্রি করে খাচ্ছে। আবার আসেন কেন এতগুলো কথা। গতকালকে মারা গেছে হৃদয়, এই আহতদের একজন। 17 বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত। গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিল হৃদয়। মাথার ভেতরে ছিল 3টা গুলি। 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা হয়, 2টা গুলি বের করা সম্ভব হয়, আরেকটা বের করা সম্ভব হয়নি। কেন? কারণ দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া, কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে হয়েছে। প্রচন্ড জ্বর আসতো, সম্প্রতি খুবই খারাপ অবস্থা ছিল। শুক্রবার দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর 4টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর যাওয়ার সময় নিশ্চয় বইলা গেছে সি 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 রে নাহিদ সি, সি উপদেষ্টা আসিফ সি, সার্জিস সি, হাসনাত সি। কারণ তোমরা সবাই রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত। আল হারামাইনে গিয়ে ঠ্যাং দেখাইতে তুমি যাও। আর কথায় কথায় জুলাই চেতনা, ভাই আল হারামাইন কে চালায় আমরা কিন্তু জানি। দুদকের লিস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আশ্রয় দেওয়া সেই বাড়ি।
এবার আসেন হৃদয়ের বাবা আনসার হাওলাদার, একজন রিক্সাওয়ালা। তিনি বলছেন ছেলের উন্নত চিকিৎসা আমি করাতে পারিনি, কান্না করতেছিল। নিজের রিক্সা আর একটা গরু এইটা বিক্রি করিয়া যতটুকু টাকা পারছি ভাই ততটুকু চেষ্টা করছি। মাথার 3টি গুলির 2টি বের করেছে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, আরেকটা বের করা সম্ভব হয় নাই। যদি বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হইতো আমার ছেলে হয়তো বেঁচে থাকতো। হৃদয়ের বড় ভাই সোহাগও বলছেন যে তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি, সেটা হলে হয়তো বেঁচে যেত সে। তো সাইদ আব্দুল্লাহর মতন আমিও বলতে চাই, জুলাই নিয়ে ইতিমধ্যে যথেষ্ট চেতনা ব্যবসা হয়ে গেছে, জুলাই বেঁচে খাওয়া শুরু হয়ে গেছে অনেক আগেই। কিন্তু কথাটা হলো হৃদয়দের কেন তাহলে 8 মাস পরও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলো না? নাকি মুখে মুখেই শুধু জুলাইয়ের চেতনা বিক্রি চলছে, কিন্তু সত্যিকার অর্থে যারা আহতরা আছেন তাদেরকে ইগনোর করা হচ্ছে? সাইদ আব্দুল্লাহ বলছেন হৃদয়ের বাবা যে এই প্রসঙ্গ তুলেছেন সেটার উত্তর দেওয়ার কোন সক্ষমতা আছে দায়িত্বশীলদের, জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের, অথবা জুলাই নিয়ে যারা সারাক্ষণ চেতনার ব্যবসায় মজে আছেন তাদের কারো? সাইদ আব্দুল্লাহ আমি বলতে চাই নাই। ওই যে বললাম না, ঠ্যাং ব্যথা ঠ্যাঙ্গের গিরা। নাহিদ ফ্লাইট নিয়ে চলে গেছে আল হারামাইন। কোন আল হারামাইন? যার সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের সম্পৃক্ততার খবর আমরা পাইছি, দুদক ইনভেস্টিগেশন করছে, সেই আল হারামাইনের চিকিৎসা নিতে গেছে। বৌনিয়া ফুলেল চিকিৎসা করে আসছে, রিসোর্টে থাকে, টাকা কই পায়? তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? তারা যদি টাকা পায় তো এই টাকাগুলা যে আহতদের নাম বেচা বেচা ওয়ারিয়র্স অফ জুলাই, আমরা বিদেশিরা যেমন একটা ট্যাগ মারছে রেমিডেন্স ওয়ারিয়র, রেমিডেন্স যোদ্ধা, কচু থাপড়াইয়া দাঁত ফেলাদের সুযোগ পেলে আমাদেরকে কামলা বলেই গালি দেয়। তা আমাদের ওয়ারিয়র্স অফ জুলাই নাম দিয়ে যে মূলা বেচা হচ্ছে, এখন পর্যন্ত 8 মাস পরে কি হয়েছে? হৃদয়রা মারা যাচ্ছে। এই সার্জিস, বাটপটু সার্জিস জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিল, রাজনীতি করার জন্য, জাতীয় নাগরিক পার্টি বানানোর জন্য দলের ওই দায়িত্ব সেটা চলে আসছে। আইসা কি করছো? আর কথা বলতো আমাদের জুলাই, আমাদের জুলাই, আমাদের আগস্ট, আগস্ট কি জুলাই আগস্ট বেচা? তোমরা হয়তো পয়সাওয়ালা হচ্ছ, কেরিয়ার করতেছো, কিন্তু আহতদের যখন এইসব নিউজগুলো আমরা দেখি তখন মনে হয় যে আসলে ওই সব দিনগুলোতে আমরাও যারা অনলাইনে সাপোর্ট দিছিলাম ভুল হয়ে গেল নাকি? ভুল হইতে পারে না, তবে রংলি হ্যান্ডেল হচ্ছে তোমাদের মতন কিছু মানুষের হাতে এখন রাইট নাও। কেন হৃদয়রা বিনা চিকিৎসা মারা যাবে? খোঁজ করলে এরকম অনেক হৃদয় পাওয়া যাবে। এদের চিকিৎসার দায়ভার কে নিবে? ফেসবুকে একটা স্ট্যাটাস, আমাদের একটা ভিডিও, দ্যাটস অল। হয়তোবা কারণ এই দেশে আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ চেতনা বেচতে বেচতে আওয়ামী লীগের নেতা কর্মীরা দিন রাত লোল ফালাইতো, কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের পোলাপাইন রাস্তায় ভিক্ষা করেও ভাত খাইছে। যাদের বাড়ি ঘর বাড়ি আওয়ামী লীগের নেতা কর্মীরা দখল করছে, কিন্তু দিন রাত কি বলতো? মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, তাই না? মানুষ বিরক্ত হইতো এসব চেতনার কথা শুই না, কারণ চেতনা তো কথায় না, কাজে পরিচয়। আজকে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন আপনাদেরকে বলতে যাই, চেতনা ব্যবসা বন্ধ করে যারা রাজপথে ওই দিন শহীদ হয়েছে, আহত হয়েছে, এদের ফ্যামিলিগুলোর খবর নেন। আরে আবু সাইদের তো খবর নেন না, বাপে ভাই স্ট্যাটাস দেয়। খুব বেশি দিন লাগবে না, উড়ান বন্ধ হয়ে যাবে। হয়তো টাকা পয়সা অনেক কামাই ফেলছেন, গায়ের গোস্ত দেখা বোঝা যায়, চেহারার চাকচিক্য দেখা বোঝা যায়, মানে এদের আত্মার অভিশাপ নিয়ে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। মনে রাখেন, শেখ হাসিনার যেমন পতন হয়েছে অভিশাপে, আপনাদের কিন্তু পতন হবে। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, কারণ আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।